অবশেষে দীর্ঘ ১১ বছরের সীমাহীন অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রাতেই আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের স্বপ্নের নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ গ্যাজেট প্রকাশ এবং মূল বেসিক সর্বনিম্ন ২৩,৫০০ টাকা বৃদ্ধির এক যুগান্তকারী ও ঐতিহাসিক সুখবর নিয়ে এসেছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ৬৫% পর্যন্ত বৃদ্ধির একটি অত্যন্ত আনন্দদায়ক খবরও নিশ্চিত করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু এবং তারেক রহমান এ বিষয়ে আজ বিস্তারিত এবং সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। অবশেষে আজ জুমার নামাজের পর অনুষ্ঠিত এক অতীব জরুরি এবং উচ্চ পর্যায়ের মিটিংয়ে কর্মচারীদের মূল বেসিক ২৩,৫০০ টাকা বৃদ্ধির এই চূড়ান্ত সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তারেক রহমান এই গুরুত্বপূর্ণ বৈঠকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা, বিশেষ করে যারা নিচের দিকের গ্রেডে চাকরি করেন, তারা বর্তমানে অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী অবস্থানে নেই। ২০১৫ সালে যখন অষ্টম বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল, তখন তাদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির এই বাজারে তারা অর্থনৈতিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন। তাই এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী অপরিপক্ক সিদ্ধান্ত মোতাবেক মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়, তাহলে এই বিশাল কর্মচারী সমাজ খুব একটা উপকৃত হবে না। বিশেষ করে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিকভাবে যে দুর্বল অবস্থান বর্তমানে রয়েছে, ২০,০০০ টাকা বেসিক নির্ধারণ করা হলে সেই দুর্বল অবস্থাতেই তারা থেকে যাবেন। তাই তাদের অর্থনৈতিক অবস্থানগুলোকে শক্ত এবং মজবুত রাখতে হলে অবশ্যই সর্বনিম্ন বেসিক ২৩,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারেক রহমানের এই চূড়ান্ত এবং যৌক্তিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তারেক রহমানের পিএস ও সচিব বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থা খুব একটা স্বাবলম্বী বা মজবুত নয়। বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্র পরিচালনার নামে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে লাগামহীনভাবে যে পরিমাণ ঋণ নিয়েছেন, তা দেশের সামষ্টিক আর্থিক অবস্থানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং দুর্বল করে দিয়েছে, যার ফলে বর্তমান প্রেক্ষাপটে রাতারাতি পূর্ণাঙ্গরূপে একটি বিশাল বেতন স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য খুব একটা যুক্তিসম্মত এবং সহজ সিদ্ধান্ত ছিল না বলে মন্তব্য করেন পে কমিশনের অনেক শীর্ষ কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের নামে বিগত দিনগুলোতে যেভাবে অপরিকল্পিত ঋণ নিয়েছেন, তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা হল, এই বিশাল অঙ্কের ঋণগুলো দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করার জন্য এবং দেশের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার জন্য নবনির্বাচিত সরকার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে বেশ কিছু সফল পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও অতীত সরকারগুলোর আমলে বিভিন্ন অনুৎপাদনশীল খাতে অহেতুক বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ দেওয়ার কারণে বর্তমান সময়ের আর্থিক সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর আকার ধারণ করেছে। এই সকল প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সকল যৌক্তিক দাবি পূরণ করতে হলে বাজেটে মাত্র ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা কোনোভাবেই একটি ইতিবাচক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে না। অবশ্যই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ এবং সম্মানজনক বাস্তবায়ন করতে হলে বাজেট যথাযথভাবে এবং যৌক্তিক হারে বৃদ্ধি করতে হবে। দীর্ঘ পর্যালোচনা এবং চুলচেরা বিশ্লেষণের পর সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক পে স্কেল বাস্তবায়নের জন্য ৫৫,০০০ কোটি টাকা পর্যন্ত বাজেট বৃদ্ধির এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ৬৫% পর্যন্ত বৃদ্ধির একটি অত্যন্ত সময়োপযোগী সুপারিশ গ্রহণ করেছেন তারেক রহমান। তিনি তার বক্তব্যে বলেন, প্রবীণ কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমান কর্মরত কর্মচারীদের বাড়ি ভাড়া ৬৫% পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্তটি একটি অত্যন্ত ইতিবাচক এবং বাস্তবসম্মত পদক্ষেপ। তিনি অতীতের বৈষম্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সর্বশেষ ২০১৫ সালে যখন অষ্টম বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছিল, তখন বাড়ি ভাড়া মূল বেসিকের ৫০% পর্যন্ত বৃদ্ধির একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সমস্যা হল, যারা একেবারে নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের মূল বেসিক ছিল মাত্র ৮,২৫০ টাকা। তাই সেই ৮,২৫০ টাকার ৫০% হিসেবে তাদের প্রাপ্ত বাড়ি ভাড়া পরিমাণে এতই নগণ্য ছিল যে তা বর্তমান সময়ে শহর বা মফস্বল
কোথাও একটি মানসম্মত বাস ভাড়া নেওয়া সম্ভব ছিল না। এই সামান্য বাড়ি ভাড়া তাদের জন্য খুব একটা বেশি কোনো উপকারে আসেনি। তাই এখন যেহেতু দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সর্বনিম্ন বেতন 23,500 টাকা পর্যন্ত বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, তাই এর সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই 65% হারে বাসা ভাড়া বৃদ্ধি করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান সরকার এবং বিশেষ করে তারেক রহমান মূলত নিম্ন গ্রেডের অবহেলিত কর্মচারীদের আর্থিক সমস্যাগুলো নিয়েই সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা অবশ্যই দেশ সংস্কারের এই বিশাল দায়িত্ব খুবই গুরুত্ব সহকারে আমাদের বিবেচনায় নিয়েছি এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হলে সবার আগে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা সরকারি চাকরিজীবীদের জন্য 55,000 কোটি টাকা বিশাল বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের নিকট জোরালো আবেদন জানিয়েছি। তাই মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু কর্মচারীদের দুর্গতি অনুধাবন করে শেষ পর্যন্ত 55,000 কোটি টাকা বাজেট বরাদ্দের লক্ষ্যেই তার দাপ্তরিক কাজ পুরোদমে শুরু করেছেন। এর পাশাপাশি আজকের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সুখবর হল আজ রাত 12 ঘটিকার মধ্যে বহুকাঙ্ক্ষিত এই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের এই অবিচল সিদ্ধান্ত এবং অর্থমন্ত্রী আমির খসরুর প্রবল সদিচ্ছা সহ পে কমিশনের নতুন এবং যুগোপযোগী সংশোধনের ফলে আজ রাত 12 ঘটিকায় যে গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল জটিল সমস্যা সমাধান সহ বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সহ শিক্ষা ভাতার বিস্তারিত বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। মোট কথা কোনো কারণে যদি একেবারে পূর্ণাঙ্গ বেতন কাঠামোর শতভাগ বাস্তবায়ন করা এই মুহূর্তে সম্ভব নাও হয়, তবুও বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা অভাবনীয় হারে বৃদ্ধি করা হবে, যা চাকরিজীবীদের জন্য বিশাল একটি প্রাপ্তি। ইতিমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু আরও একটি বড় সুখবর দেশবাসীকে জানিয়েছেন। তিনি বলেছেন, গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে এবং বৈষম্য কমিয়ে আনার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হবে। দীর্ঘ 11 বছর থেকে সরকারি কর্মচারীরা এই গ্রেড বৈষম্যের কারণে অত্যন্ত মানবেতর এবং বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাই এখন যদি এই ঐতিহাসিক গ্যাজেটের মাধ্যমে তাদের বৈষম্য চিরতরে নিরসন করা হয়, তাহলে পরবর্তীতে আগামী অন্তত 5 বছর এই বিশাল সংখ্যক কর্মচারীরা অত্যন্ত হতাশাগ্রস্ত এবং বৈষম্যমূলক জীবনযাপন করতে বাধ্য হবেন, যা রাষ্ট্রযন্ত্রের জন্য মোটেও সুখকর হবে না। তাই সবকিছু বিবেচনা করে মূল বেসিক সর্বনিম্ন 23,500 টাকা এবং এর পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক সুযোগ সুবিধা কার্যকরের এই চূড়ান্ত সুপারিশ করা হয়। একই সঙ্গে সমতা বজায় রাখার জন্য যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের জন্য সর্বোচ্চ বেতন 1,40,000 টাকা নির্ধারণের ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে সর্বনিম্ন 23,500 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা নির্ধারণের এই আনুপাতিক হার কোনোভাবেই দেশের অর্থনীতিতে নেতিবাচক কোনো প্রভাব বা সিদ্ধান্ত বয়ে আনতে সক্ষম নয়, বরং এটি একটি চমৎকার ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। কারণ আগের প্রস্তাবিত সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের জন্য যদি 20,000 টাকা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য যদি 1,60,000 টাকা নির্ধারণ করা হতো, তাহলে এই আকাশ পাতাল পার্থক্যের কারণে প্রশাসনে একটি চরম বৈষম্য তৈরি হতো, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করত। অনেক অর্থনীতিবিদ শঙ্কা প্রকাশ করেছিলেন যে স্বাভাবিকভাবে এত বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি করা হলে বাজারে মারাত্মক মূল্যস্ফীতি ঘটবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। তবে অর্থ মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে এই বিশেষ সংশোধনের মাধ্যমে এবং বিভিন্ন গ্রেডের মধ্যে যৌক্তিক সমন্বয় করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় পরবর্তীতে এটি বাজারে মূল্যস্ফীতি বা অন্য কোনো জটিল সমস্যা সৃষ্টি করবে না। যেহেতু একটি নতুন বেতন স্কেল আগামী 5 বছর পর্যন্ত বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীর এবং তাদের পরিবারের ভাগ্য সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সক্ষম, তাই সরকার এবারে কোনো রকম তাড়াহুড়ো না করে অত্যন্ত সুচিন্তিতভাবে পা ফেলেছে। তাই অবশ্যই গ্যাজেটে গ্রেড সংখ্যা যৌক্তিক পরিবর্তনের পাশাপাশি দীর্ঘদিনের দাবি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা সহ ব্লক পোস্ট বাতিল করার মতো বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এই সকল সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশের জনপ্রশাসনে একটি নতুন যুগের সূচনা হবে এবং কর্মচারীরা নব উদ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবেন। তো আজকের এই বিস্তারিত ভিডিওটি এ পর্যন্তই। আশা করি অত্যন্ত তথ্যবহুল এই দীর্ঘ ভিডিওটি থেকে আপনারা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং ব্যাপকভাবে উপকার পেয়েছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।